প্রোটিওলাইটিক এনজাইম মানে তারা শুধুমাত্র পেপটাইড বন্ডকে ভাঙবে, আশেপাশে কাছাকাছি অন্য কোনো বন্ড দিলেও তারা ভাঙবে না। হাইলি স্পেসিফিক, কিন্তু সেই স্পেসিফিসিটির ভিতরেও তিনটা রকম ভেদ আছে। একটাকে বলছি ব্রড স্পেসিফিসিটি, সে কি রকম দেখো, অ্যাজ এন এক্সাম্পল সাবটিলসিন, a proteolytic enzyme which is found in certain bacteria is quite undiscriminating. তার মানে সাবটিলসিন একটা ব্যাকটেরিয়ার ভিতরে পাওয়া যায় এরকম একটা প্রোটিওলাইটিক এনজাইম, এরা কিন্তু আনডিসক্রিমিনেটিং, কোনো পার্থক্য করে না। এরা কেমন, এরা অনেক ব্রড স্পেসিফিক, মানে কি এরা যে কোনো পেপটাইড বন্ড পেলেই ভাঙবে। It will cleave any peptide bond with little regard to the identity of the adjacent side chain. তার মানে এরা ব্রড স্পেসিফিক কেন, কারণ এটা প্রোটিওলাইটিক এনজাইম, এদের ভাঙার কথা পেপটাইড বন্ড, এরা পেপটাইড বন্ড পেলেই ভাঙবে। ডানে বাইরে আশেপাশে কে আছে, কাদের মধ্যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড, সেগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। যেই পেপটাইড বন্ড পাবে তাতে সেগুলিকেই তারা ভাঙবে। এটা একটা ব্যাকটেরিয়া এনজাইম যেটার নাম সাবটিলসিন। ক্লিয়ার? ব্রড স্পেসিফিসিটি। ইন্টারমিডিয়েট স্পেসিফিসিটিটা একটু দেখো, শুনলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ব্রড স্পেসিফিসিটিকে আমরা বলছি প্রোটিওলাইটিক এনজাইম, তারা পেপটাইড বন্ড ভাঙবে, কোনো সমস্যা নাই, কিন্তু তারা ভাঙবে যে কোনো পেপটাইড বন্ডকে, আশেপাশে বা কোন কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ডটা হয়েছে সেটা নিয়ে তাদের কোনো হেডেক নেই। ইন্টারমিডিয়েট স্পেসিফিসিটিটা দেখো, the enzyme which recognize few substrate or group is called intermediate specific. ইন্টারমিডিয়েট স্পেসিফিক যারা, তারা কিন্তু সবাইকে করবে না, সবাইকে ভাঙবে না, ফিউ অল্প সংখ্যক সাবস্ট্রেটকে তারা চিনে, তাদেরকেই শুধুমাত্র ভাঙবে। যেমন এটার এক্সাম্পল হচ্ছে ট্রিপসিন, এটা আমাদের একটা ডাইজেস্টিভ এনজাইম, আমাদের শরীরেই আছে, আমাদের পাকস্থলীতেই আছে ট্রিপসিন এনজাইম। এরা কি করে, পেপটাইড বন্ডকে ভাঙে। এরা কিন্তু কোয়াইট স্পেসিফিক, কেন, তারা শুধুমাত্র সেই পেপটাইড বন্ডকেই ভাঙবে যাদের কার্বক্সিলিক সাইডে লাইসিন এবং আর্জিনিন থাকবে। যদি লাইসিন অথবা আর্জিনিন থাকে কার্বক্সিলিক সাইড, কারণ দুইটা পেপটাইড বন্ডের বাঁ দিকের অ্যামাইনো অ্যাসিডটাকে বলা হয় হচ্ছিল কার্বক্সিলিক সাইড, আর ডান দিকের অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তো বন্ড হলে পেপটাইড বন্ড হবে, তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিডের বাঁ দিকেরটাকে আমরা বলি হচ্ছিল কার্বক্সিলিক সাইড, ডান দিকের এন্ডেরটাকে আমরা বলি অ্যামাইনো সাইড। সাইডে এরা কতটুকু স্পেসিফিক দেখো, এদের কার্বক্সিলিক সাইডে লাইসিন অথবা আর্জিনিন থাকলেই তারা সেই পেপটাইড বন্ডটাকে ভাঙবে। অ্যামাইনো সাইডে কোন অ্যামাইনো অ্যাসিড আছে সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কিন্তু কার্বক্সিলিক সাইডে লাইসিন অথবা আর্জিনিন থাকলেই শুধুমাত্র তারা সেই পেপটাইড বন্ডকে ভাঙবে। তার মানে বুঝতে পারছো, স্পেসিফিকের ভিতরেও আবার স্পেসিফিসিটি। প্রোটিওলাইটিক এনজাইম হাইলি স্পেসিফিক ফর পেপটাইড বন্ড, কিন্তু তার মধ্যেও আবার হাইলি স্পেসিফিক কি রকম আছে, বা আবার আরো স্পেসিফিসিটির ভাগ কি আছে, যেমন একটা হচ্ছে ব্রড স্পেসিফিক, একটা ইন্টারমিডিয়েট স্পেসিফিক। ইন্টারমিডিয়েট স্পেসিফিক শুনে বুঝতে পারছো যে তারা মাঝারি গোছের স্পেসিফিক, তার মানে কি তাদের রিঅ্যাকশনের একদিকে লাইসিন এবং আর্জিনিন থাকলেই তখন সেই পেপটাইড বন্ডকে ভাঙবে, সব পেপটাইড বন্ডকে কিন্তু তারা ভাঙছে না। বুঝতে পারছো? জি ম্যাম। অ্যাবসলিউট স্পেসিফিক দেখো, এখানে আরো কঠিন তাদের স্পেসিফিসিটি। কি রকম? অ্যাবসলিউট স্পেসিফিসিটি ইজ কল্ড অফ বিং এক্সক্লুসিভ, তারা একদম এক্সক্লুসিভ, শুধুমাত্র একরকম একটা নির্দিষ্ট জিনিসকেই তারা ভাঙবে, ইন হুইচ অ্যান এনজাইম অ্যাক্টস আপন ওয়ান স্পেসিফিক সাবস্ট্রেট অর গ্রুপ। Absolute specific enzyme will only catalyze one reaction with the specific substrate or ligand. For example, thrombin, থ্রম্বিনের নাম শুনেছো, এটা আমাদের ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধতে হেল্প করে এই এনজাইমটা। এটা এত বেশি স্পেসিফিক, এটা ট্রিপসিনের থেকেও বেশি স্পেসিফিক, সেজন্য এটাকে আমরা অ্যাবসলিউট স্পেসিফিক বলছি। It catalyzes the hydrolysis of arginine glycine bond in particular peptide sequence only. তার মানে এরা আর্জিনিন এবং গ্লাইসিনের ভিতরে যে পেপটাইড বন্ড শুধুমাত্র সেটাকে ভাঙবে। তাহলে তাদের কার্বক্সিলিক সাইডে থাকতে হবে আর্জিনিন, অ্যামাইনো সাইডে থাকতে হবে গ্লাইসিন, এই দুইটার মধ্যে যে পেপটাইড বন্ড যদি হয় সেই পেপটাইড বন্ডকে শুধুমাত্র ভাঙতে পারবে হচ্ছিল থ্রম্বিন এনজাইম। তার মানে তারা অ্যাবসলিউটলি স্পেসিফিক, এই নির্দিষ্ট পেপটাইড বন্ডের বাইরে আর কাউকে তারা ভাঙতে পারছে না। দেখো এআরবি ফিগার, এটা দিয়ে আমরা ট্রিপসিনের ইন্টারমিডিয়েট স্পেসিফিসিটি বুঝিয়েছি। দেখো এইটা হচ্ছিল
লালটা হচ্ছিল তোমার পেপটাইড বন্ড, পেপটাইড বন্ডের এইদিকে কার্বক্সিলিক সাইডে যদি লাইসিন অথবা আর্জিনিন থাকে, তাহলে অ্যামাইনো সাইডে কি আছে সেটা নিয়ে ট্রিপসিনের কোনো মাথা ব্যথা নেই, সে এখানে তারা হাইড্রোলাইসিস করবে। কিন্তু বি নাম্বারটা হচ্ছিল অ্যাবসলিউট স্পেসিফিকের উদাহরণ, তাহলে তাদের কার্বক্সিলিক সাইডে থাকতে হবে আর্জিনিন এবং অ্যামাইনো সাইডে থাকতে হবে গ্লাইসিন, তাহলেই শুধুমাত্র তারা সেই পেপটাইড বন্ডটাকে ভাঙবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা হ্যাঁ ম্যাম বলছি যে একটা পেপটাইড বন্ডে তো দেখা গেছে যে অনেক প্রোটিন থাকে, তো সে যে ইয়া থাকে ম্যাম, অ্যামাইনো অ্যাসিড থাকে, এখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো দেখা গেছে কোনটা ডান পাশে আর কোনটা বাম পাশে, এটা আসলে কিভাবে নির্দিষ্ট করে? এটা তো তোমার যে কোনো প্রোটিনের ওই সিকোয়েন্সটা নির্দিষ্ট, এই অ্যামাইনো অ্যাসিডের এইটার পরে ডান বাম এইটার পরে কে কে বসছে, সেই সিকোয়েন্স যদি ঠিক থাকে তাহলে সেই প্রোটিনটা হবে। ধরো তুমি হিমোগ্লোবিন একটা প্রোটিন, তার পাশাপাশি যে চেইনটা, হ্যাঁ, সেই চেইনে আর্জিনিনের পরে গ্লাইসিন, গ্লাইসিনের পরে অ্যালানিন, অ্যালানিনের পরে ট্রিপ্টোফ্যান, এরকম বসলেই হয়তো হিমোগ্লোবিন হবে। যদি অ্যালানিন আগে এবং ট্রিপ্টোফ্যান পরে হয়ে যায়, হ্যাঁ, বা গ্লাইসিন পরে হয়ে যায়, তাহলে কিন্তু তোমার আর সেটাকে তুমি হিমোগ্লোবিন বলতে পারবে না। এই সিকোয়েন্সটা একদম ফিক্সড, এবং এই সিকোয়েন্সটা আমি বলতেছি ম্যাম, মনে করেন একটা সিকোয়েন্সে 50টা অ্যামাইনো অ্যাসিড আছে, এখন এই 50টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 25 নম্বরের পরে গিয়ে এই গ্লাইসিন বা গ্লাইসিনটা আসলো, তো সেক্ষেত্রে একে আমরা ডান পাশে বা বাম পাশে, এটা আসলে কিভাবে নির্দিষ্ট? এটা হচ্ছে ডান পাশে বাম পাশে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপের মধ্যে তো হচ্ছিল তোমার এইটা হয় পেপটাইড বন্ডটা কি, একটা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে কি থাকে, অ্যামাইনো গ্রুপও থাকে, অ্যাসিড গ্রুপ মানে কার্বক্সিলিক গ্রুপও থাকে, তাই না? কার্বক্সিলিক গ্রুপও থাকে। তাহলে কার্বক্সিলিক প্রথম এনজাইমের কার্বক্সিলিক গ্রুপের সাথে পরের এনজাইমের অ্যামাইনো গ্রুপের মধ্যে বন্ডটা হয়। আবার পরের পেপটাইড বন্ডটাতে কিন্তু এইটাকে যেটা পরের অ্যামাইনো অ্যাসিড বলতেছি, তারপরের পেপটাইড বন্ডের জন্য কিন্তু সেটা আগের, তাই না? এবার বুঝতে পারছি। তাহলে তার আবার কার্বক্সিলিক গ্রুপের সাথে পরেরটার আবার অ্যামাইনো গ্রুপের বন্ড হবে, ঠিক আছে? জি ম্যাম, তাহলে কার্বক্সিলিক সাইড আর অ্যামাইনো সাইড, আমি ডান আর বাম এই হিসেবে বলছি, এটা আসলে কার্বক্সিলিক সাইড এবং অ্যামাইনো সাইড। আচ্ছা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। আমি আরেকটা হাইলি স্পেসিফিক এনজাইমের এক্সাম্পল বলবো, যেটার নাম ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1, এটা আমি তো প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে তোমাদের ব্যাখ্যা করলাম তিন রকমের স্পেসিফিসিটি, ব্রড স্পেসিফিসিটি, ইন্টারমিডিয়েট স্পেসিফিসিটি এবং হাইলি স্পেসিফিসিটি, এটা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ব্যাখ্যা করলাম। আর একটা আমাদের বডিতে হাইলি স্পেসিফিক এনজাইম আছে, যেটা কথা না বললেই না, সেটার নাম ডিএনএ পলিমারেজ 1। তারা কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম না, তারা কি এনজাইম, তারা ডিএনএ তৈরি করে। আমাদের শরীরে প্রত্যেকবার সেল ডিভিশনের সময় যে নতুন নতুন ডিএনএ লাগে, নতুন নতুন নিউক্লিয়াস লাগে প্রত্যেকটা নতুন সেলে, তখন তো অনেক ডিএনএ তৈরি করতে হয়। সেই ডিএনএ ধর একটা সেল ভেঙে দুইটা সেল হলো, তাহলে দুইটা সেল হলে সেকেন্ড সেলটার জন্য তো ডিএনএ পুরো কমপ্লিট সেট তৈরি করতে হবে, তাই না? তাহলে সেই সময় ডিএনএ তৈরিতে এরা হেল্প করে, এদের নাম ডিএনএ পলিমারেজ 1। এদের কাজ কি? এদের কাজ হচ্ছিল তোমার একটা ডিএনএ স্ট্র্যান্ড দেখে দেখে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করবে। ধরো একটা স্ট্র্যান্ডে, পুরানো স্ট্র্যান্ডটাতে যদি ATCG থাকে, এর সাথে কে বসে? অ্যাডিনিনের সাথে কে বসে ডিএনএ এর ভিতরে? এর সাথে সবসময় বসে টি, আর সি এর সাথে সবসময় বসে না। হ্যাঁ, তাহলে যদি তারা কি করে, এই ডিএনএ পলিমারেজ 1 এরা হাইলি স্পেসিফিক এনজাইম। কেন? তারা হচ্ছে টেমপ্লেট ডিরেক্টেড। টেমপ্লেট ডিরেক্টেড মানে হচ্ছিল তারা নিজেরা কিছুই করে না, তারা টেমপ্লেট বা ছাঁচ, পুরানো যে ডিএনএ স্ট্র্যান্ড সেটাকে ছাঁচ হিসাবে ইউজ করে। টেমপ্লেট মানে একটা যেটা দেখে দেখে তুমি কপি করবা, সেটাকে আমরা বলি টেমপ্লেট। এই টেমপ্লেটটা দেখে সে কি করে, নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড করে। টেমপ্লেটে যদি এ থাকে, অ্যাডিনিন থাকে, তাহলে সে অবশ্যই অ্যাড করবে টি, তার কমপ্লিমেন্টারিটা, কারণ এর সাথে বসে টি। যদি সি দেখে টেমপ্লেটে, তাহলে সে অবশ্যই বসাবে জি। যদি টি দেখে বসাবে এ, যদি জি দেখে তাহলে বসাবে সি। এই যে দেখে দেখে তারা কমপ্লিমেন্টারিটা বসাচ্ছে, এই ব্যাপারে তারা হাইলি স্পেসিফিক। তারা 1 মিলিয়ন নিউক্লিওটাইড যদি অ্যাড করে, তাহলেও তাদের ভুলের পরিমাণ, রং নিউক্লিওটাইড অ্যাড করার পরিমাণ মিলিয়নে 1 এর থেকেও কম, একবারের থেকেও কম, লেস দ্যান 1 ইন এ মিলিয়ন।
তারা মিলিয়ন বার এই কাজটা করলে তাদের ভুল হওয়ার পরিমাণ বা চান্স লেস দ্যান 1। 1 মিলিয়ন নিউক্লিওটাইড বসালেও তাদের একটা ভুলও হয় না, তারা এতটাই স্পেসিফিক, তারা এতটাই ইনস্ট্রাকশন ফলো করতে পারে টেমপ্লেটের। যে টেমপ্লেটটা, যে ডিএনএটা দেখে তারা নতুন আরেকটা ডিএনএ তৈরি করবে, আরেকটা স্ট্র্যান্ড তৈরি করবে, সেই ব্যাপারে তারা এতটাই স্পেসিফিক। ঠিক আছে, তাহলে এটা একটা আরেকটা ভীষণ হাইলি স্পেসিফিক আমাদের শরীরের আরেকটা ইম্পর্টেন্ট এনজাইম। ডিএনএ পলিমারেজ 1 is a template directed enzyme, is another highly specific catalyst. It adds nucleotide to a DNA substrand and that is being synthesized in a sequence determined by the sequence of nucleotides in another DNA strand that serves as template. তাহলে ডিএনএ পলিমারেজ 1 is remarkably precise মানে নির্দিষ্ট in carrying out the instruction given by the template। তাহলে তারা ইনস্ট্রাকশন, যে টেমপ্লেটের যে ইনস্ট্রাকশন, যে সিকোয়েন্স আসে সেই অনুযায়ী তারা অ্যাড করার ব্যাপারে তারা হাইলি প্রিসাইজ, নির্দিষ্ট। It inserts the wrong nucleotide into a new DNA strand less than 1 in a million time। তাহলে তাদের রং করার চান্স less than 1 in a million। The specificity of an enzyme is due to the precise interaction of the substrate with the enzyme। ঠিক আছে, তাহলে the specificity of an enzyme is due to the precise। কেন এই স্পেসিফিসিটিটা হয় এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে? কারণ হচ্ছিল তাদের একটা প্রিসাইজ ইন্টারঅ্যাকশন, সুনির্দিষ্ট ইন্টারঅ্যাকশন হয়, শেপের একটা ব্যাপার আছে সেই কারণে। ঠিক আছে, তাহলে এনজাইম স্পেসিফিসিটি সবাই বুঝেছো? এই দুইটা টপিক আজকে তোমাদেরকে পড়ালাম, দুটাই কিন্তু ইসের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট দুইটা টপিক। ঠিক আছে, এনজাইম ক্লাসিফিকেশন এবং এনজাইম স্পেসিফিসিটি দুইটাই। এরপরে হাউ এনজাইম এক্সিলারেট রিঅ্যাকশন, এটা আমি একটু বলবো, এটা আমি শেষ করতে পারবো না, আমি জাস্ট তোমাদের একটুখানি টাইপ অফ বলে দিব। দেখো আমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছিল এনজাইম এন্ড বায়ো এনার্জেটিক্স। বায়ো এনার্জেটিক্স কথাটার মানে কি? এনার্জি রিলেটেড, মানে যে অংশটুকুকে আমরা পড়ি এনজাইমে সেটাকে আমরা বলি বায়ো এনার্জেটিক্স। ঠিক আছে, এনজাইমের সাথে এনার্জির সম্পর্কটা কি সেটা যেখানে আমরা পড়ি সেটাই হচ্ছিল বায়ো এনার্জেটিক্স। সেটা একটা বায়ো এনার্জেটিক্স এর টপিক। কারণ কি, দেখো কিভাবে এনজাইম এক্সিলারেট রিঅ্যাকশন, হাউ এনজাইম এক্সিলারেটেড রিঅ্যাকশন। তোমাদেরকে বারবার শুরু থেকে বলছি যে এনজাইম রিঅ্যাকশনের গতিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, তাই না, এক্সিলারেট করতে পারে। তোমরা বলতে পারো যে কি মেকানিজম এনজাইম ইউজ করে যে কারণে রিঅ্যাকশনের গতি এত বেড়ে যায়। বারবার তোমরা জেনেছো যে রিঅ্যাকশনের গতি বাড়ে, কিন্তু কিভাবে বাড়ে এটা কিন্তু বলা হয়নি, তাই না? তাহলে আমরা এখন এই টপিকটাতে ওটাই পড়বো যে এনজাইম কি মেকানিজম করে যে কারণে রিঅ্যাকশনের গতিটা বেড়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আজকে আমি একটু শুরু করি, শেষ হবে না। আচ্ছা, এনজাইম এক্সিলারেট রিঅ্যাকশন বাই ফ্যাসিলিটি the transition. To fully understand how enzyme operate, we need to consider two thermodynamic properties of the reaction. আমরা দুইটা প্রপার্টিজ কনসিডার করব। একটা হচ্ছে the free energy difference del G between the product and reactant and the energy required to initiate the conversion of reaction to product। তাহলে প্রথম যেটা আমরা জানতে হবে সেটা হচ্ছে ফ্রি এনার্জি ডিফারেন্স। ফ্রি এনার্জি ডিফারেন্স কি? প্রোডাক্টের এনার্জি লেভেল মাইনাস সাবস্ট্রেটের এনার্জি লেভেলটাকে আমরা বলি ফ্রি এনার্জি ডিফারেন্স বা ডেল জি। ঠিক আছে, ডেল জি দিয়ে বোঝায় হচ্ছিল গিভস ফ্রি এনার্জি। তাহলে প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট এনার্জি লেভেল, এটাকে আমরা কি বলছি? ডেল জি। আর ডেল জি ডিটারমাইন্স whether the reaction will spontaneous, whereas the energy required to initiate the reaction determines the rate of reaction। তাহলে কি হচ্ছে, ডেল জি দিয়ে আমরা বুঝি হচ্ছিল যে এনজাইমটাকে স্পন্টেনিয়াসলি রিঅ্যাকশনটা ঘটাতে পারবে কিনা, স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি একা একাই হবে কিনা। কখন একটা রিঅ্যাকশন একা একাই হবে? যখন স্পন্টেনিয়াসলি হবে, একা একা হয় না। স্পন্টেনিয়াসলি কখন হবে? যখন সাবস্ট্রেটের এনার্জি লেভেল প্রোডাক্টের এনার্জি লেভেলের থেকে বেশি। ধরো সাবস্ট্রেটের এনার্জি লেভেল 5 আর প্রোডাক্টের এনার্জি লেভেল 3, তাহলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হওয়া অনেক ইজি। কেন? সাবস্ট্রেটের আছে 5 এনার্জি, তার হতে হবে 3। তাহলে সে কি করবে? 2 এনার্জি রিলিজ করে দিয়ে, ছেড়ে দিয়ে সে কিন্তু সহজে
প্রোডাক্ট হতে পারবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ডেল জিটা কি? এই ক্ষেত্রে ডেল জিটা কিন্তু নেগেটিভ। কেন? ডেল জি মানে হচ্ছিল প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট। তাহলে প্রোডাক্ট এখানে 3, সাবস্ট্রেট এখানে 5 এনার্জি লেভেল, তাহলে ডেল জি কি হচ্ছে -2 না? জি ম্যাম। আচ্ছা, তাহলে যখন একটা রিঅ্যাকশনের ডেল জি নেগেটিভ, তার মানে হচ্ছিল রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি হয়, এবং এইসব রিঅ্যাকশনকে আমরা এক্সারগনিক রিঅ্যাকশন বলি। এক্সারগনিক রিঅ্যাকশন বলি, তার মানে হচ্ছিল এরা এনার্জি ত্যাগ করে। এক্সারগনিক রিঅ্যাকশন মানে তারা এনার্জি ত্যাগ করে। আবার যদি একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে হচ্ছিল ডেল জি 0, তার মানে সাবস্ট্রেট এবং প্রোডাক্টের এনার্জি লেভেল ইকুয়াল। সাবস্ট্রেটেরও পি, প্রোডাক্টেরও, সাবস্ট্রেটেরও 5, প্রোডাক্টেরও 5, তাহলে প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট কত? 0, ডেল জি 0। তার মানে হচ্ছিল এই এনজাইমটা ইকুইলিব্রিয়ামে আছে, দুই দিকেই সমান সাম্যাবস্থাতে আছে। আর ডেল জি যদি পজিটিভ হয়, তার মানে হচ্ছিল প্রোডাক্টে বেশি সাবস্ট্রেটে কম। প্রোডাক্টে আছে 5, সাবস্ট্রেটে আছে 3, তাহলে কি হবে? ডেল জি কত? 5 - 3, প্রোডাক্ট মাইনাস সাবস্ট্রেট, তাহলে সেটা হয়ে যাচ্ছে 2 + 2 এনার্জি লাগবে ম্যাম। ক্ষেত্রে কি হচ্ছে? বাইরে থেকে তোমার এনার্জি দিতে হচ্ছে। কেন? কারণ হচ্ছিল সাবস্ট্রেটের আছে 3, তার হতে হবে 5, তার কি করতে হবে? বাইরে থেকে 2 গ্রহণ করে তারপরে সে 5-এ পৌঁছাতে পারবে, ঠিক আছে? তাহলে ডেল জি যদি পজিটিভ হয়, এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলি এন্ডারগনিক রিঅ্যাকশন, যার মানে এনার্জি তার গ্রহণ করতে হবে। এক্সারগনিক রিঅ্যাকশন হচ্ছিল এনার্জি ত্যাগ করতে পারে, এন্ডারগনিক রিঅ্যাকশন হচ্ছিল তার এনার্জি গ্রহণ করতে হবে, এবং এই রিঅ্যাকশনটা কিন্তু স্পন্টেনিয়াসলি হবে না, কারণ একা একা হওয়া সম্ভব না, তার বাইরে থেকে এনার্জি গ্রহণ করে তারপরে হতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আমার আবার 9:30 থেকে একটা ক্লাস আছে, সো এই পর্যন্তই আমি তোমাদেরকে, তোমরা ডেল জি ব্যাপারটা 1 2 3 দিয়ে দেখো, ডেল জির এই পুরো জিনিসটা এইটুকু বুঝে নিও, এবং তারপরের অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, এই শীটটা এবং আরেকটা শীট, ঠিক আছে? তোমরা সবাই ইসের ভিতরে তোমাদের মেসেজ বক্সে দেখো, এই শীটটার আমি গুগল ড্রাইভ লিংক দিয়ে দিয়েছি, তোমরা সবাই নামিয়ে নিতে পারবে যাদের নাই তারা। নেক্সট ক্লাসে আমরা একটা পরীক্ষা দিব এনজাইম ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচারের উপরে, তারপরে আমরা বাকিটুকু পড়ব। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বল। কথাটা হচ্ছে যদি মানে মাইন্ড না করেন তাহলে বলে, মানে অনেক আগের কথা। হ্যাঁ বল। যখন প্রথম সিটি দেই তখন ম্যাডাম আমার রোলটা 192 লেখার পরিবর্তে শুধু আমি 19 লিখছি, মাঝখানে 2টা গ্যাপ পড়ে গেছে প্রথম সিটি। তারেক রহমান নামও লেখা হয়নি, শুধু 19 লেখা আছে প্রথম সিটি। হ্যাঁ 192 মানে ওইখানে 2 হবে, 005033 ঠিক আছে, কিন্তু 2টা হয় না। আচ্ছা, কিন্তু আমি তোমাকে তো সবই বলে দিয়েছি যে কে কত পেয়েছে প্রথম সিটিতে, তাই তো? আমি এখনই তোমাকে বলে দিচ্ছি যে তুমি কত পেয়েছিলে, আমার কাছে সবই করাই আছে। তারেক রহমান না ম্যাম আমারটা নাম লেখা নাই, আমারটা 4 নাম্বার 5 নাম্বার সিরিয়ালে দেখেন একটা রোল। ওরকম করে তো হবে না, দাঁড়া। 192 তুমি কি বলছো? আমি ওটা সার্চ দিয়ে দেখি। 192 005033 005। হ্যাঁ তারেক রহমান, তুমি প্রথম সিটিতে 15-তে পেয়েছো 13। আমার ওইখানে রোলটা শুধু 19 আমি সেটা পেয়েছি, জোগাড় করতে পারছি, কিন্তু এরকম ভুল করবে না। হ্যাঁ, আমি ধরো এফোর্ট দিয়ে খুঁজে বের করছি, যদি না করতাম তাহলে তোমার বলার কিছু ছিল না, ঠিক আছে? তুমি প্রথম সিটিতে পেয়েছো 13, পরের সিটিতে পেয়েছো 9, 10-এ 9, প্রথমটাতে 15-তে 13, ভালো করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ঠিক আছে।